প্রিয় দর্শক, আজ বুধবার 14ই আগস্ট 2024 23তম শক্তিপীঠ দর্শন করছি। কামাখ্যা ধামে দেবী আদ্যাশক্তি পরম রহস্যময়ী মা কামাখ্যা দর্শনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। প্রিয় দর্শক, আজ আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম, আদি 4 মহাশক্তিপীঠের অন্যতম এই পীঠ। সমস্ত কিছু ইতিহাস জানাবো, পৌরাণিক কাহিনী জানাবো এবং আমি যে চোখে দর্শন করবো তা সমস্ত আপনাদের দেখাবো। তাই প্রথম থেকে স্কিপ না করে শেষ অবধি দেখুন। অনেক ইনফরমেশন থাকবে এতে, যাতে আপনাদের এই মন্দির দর্শন করতে অনেক সুবিধা হবে। আজকে 14ই আগস্ট 2024 বুধবার, এখন বাজে সকাল 6:30। এখন এই হোটেল থেকে বেরোলাম। এখান থেকে বাবার মন্দিরে যাব, উমানন্দ মন্দির। উমানন্দ মন্দির দর্শন করব, তারপর কামাখ্যা মন্দির যাব, কামাখ্যা দর্শন করে। গুড মর্নিং, এখন ম্যাজিক গাড়িতে রয়েছি, উমানন্দ টেম্পল দেখতে যাচ্ছি। উমানন্দ টেম্পল হচ্ছে কামাখ্যা মায়ের ভৈরব মন্দির। তো এর জন্য আমাদের উজানবাজার ফেরিঘাটে যেতে হবে। উজানবাজার ফেরিঘাটে যাওয়ার জন্য এখানে সামান্য দূরত্ব রয়েছে। এতে ম্যাজিক গাড়িতে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুদিন ব্রহ্মপুত্র নদীতে জল বেশি থাকার জন্য ময়ূর দ্বীপে কোনো লঞ্চ ল্যান্ড করছে না। তাই ইচ্ছা থাকলেও উমানন্দ ভৈরব মন্দির দর্শন করতে পারলাম না। তবু গতকাল রোপওয়ে থেকে পাখির চোখে যেটুকু দর্শন করেছি তা সম্পূর্ণ ইতিহাস সহ বর্ণনা করেছি গৌহাটি ভ্রমণের 3য় পর্বে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এখান থেকে কামাখ্যা মন্দির দর্শনেও জন্য যাচ্ছি। কামাখ্যা মন্দির দর্শন করব। আপনারা গৌহাটি স্টেশন থেকে খুব সহজেই কামাখ্যা মন্দির যেতে পারবেন। গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। রেল স্টেশন থেকে বের হয়ে ফুট ওভারব্রিজ অতিক্রম করুন, একটু সামনে হাঁটুন এবং আপনি বেশ কয়েকটি অটোরিকশা, মিটার ট্যাক্সি এবং বাস পাবেন। সাধারণত অটোরিকশা ভাড়া প্রায় 100 টাকা, আর শেয়ার্ড অটোমোবাইল রাইডের দাম যাত্রীপ্রতি 20 থেকে 30 টাকা। আসাম পর্যটন বিভাগের বাসগুলিও মন্দির এবং রেল স্টেশনে চলাচল করে। দিনের ট্রাফিক এবং সময়ের উপর নির্ভর করে রেলওয়ে স্টেশন থেকে মন্দিরে পৌঁছাতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। বিকল্পভাবে আপনি কামাখ্যা রেলওয়ে স্টেশনে নেমে মন্দিরে পৌঁছানোর জন্য একটি স্থানীয় পরিবহন ভাড়া করতে পারেন। প্রথমে হোটেলে চেক ইন করার পরামর্শ দেওয়া হয়, যাতে আপনি একটু ফ্রেশ হয়ে নিতে পারেন এবং দর্শনের জন্য মন্দিরে যাওয়ার আগে আপনার লাগেজ ঘরে রাখতে পারেন। পায়ে হেঁটে বেশিরভাগ দেবী মন্দিরের মতো কামাখ্যা মায়ের মন্দিরটি নীলাচল পাহাড়ের উপর অবস্থিত, সুতরাং চড়াই হাঁটার জন্য প্রস্তুত হয়ে মন্দিরে পৌঁছান। একটি বিকল্প হলো নীলাচল পাহাড়ের গোড়া থেকে পাথর কাটা সিঁড়ি দেওয়া। অনেকেই প্রাইভেট গাড়ি, মারুতি ভ্যান করে কামাখ্যা দেবীর মন্দিরে সহজে কম সময়ে পৌঁছাতে পারবেন এবং সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমি মারুতি ভ্যান করেই গেছিলাম, যাতে পুরো পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। আপনারাও সেভাবে খুব সহজেই যেতে পারবেন। শিব পুরাণ, দেবী ভাগবত, কালিকা পুরাণ এবং অষ্টশক্তির মতো কিছু মহান ধর্মীয় গ্রন্থ অনুযায়ী 51 শক্তিপীঠের মধ্যে বিশেষ 4টি প্রধান মহাশক্তিপীঠকে স্বীকৃতি দেয়। আসুন জেনে নিই সেই শক্তিপীঠগুলো কি কি। মা বিমলা পদকাণ্ড উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে। মা তারাতারিণী স্থানকণ্ড পূর্ণগিরি স্তন ব্রহ্মপুর বা বেরহামপুর ওড়িশার কাছে। মা কামাখ্যা জনিখণ্ড আসামে গৌহাটি নীলাচল পর্বতে। মা দক্ষিণ কালিকা মুখমণ্ড কলকাতা কালীঘাটের পশ্চিমবঙ্গে।
এই চারটি আজ দেখা সম্পূর্ণ হলো। আপনারা ফোল্ডারে গিয়ে সার্চ করলে এই চারটি ঘরে বসে দেখতে পারবেন। মা কামাখ্যা বা কামেশ্বরী মন্দির ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম বলে বিবেচিত হয়। এটি উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী শহর গুয়াহাটির পশ্চিম অংশে অবস্থিত, নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ভারতে ব্যাপকভাবে চর্চা করা জোরালো তান্ত্রিক শক্তিবাদ ধর্মের কেন্দ্র। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে কামাখ্যা মন্দিরটি ব্ল্যাক ম্যাজিকের উৎস। পবিত্র স্থানটি কামরূপ কামাখ্যা মন্দির এবং কামাখ্যা দেবালয় নামেও জনপ্রিয়। বিশ্বাস করা হয় যে দেবী সতীর গর্ভের অংশ এখানে পড়েছিল, তাই এই পবিত্র স্থানটি নারী শক্তি ও উর্বরতার প্রতীক। কামাখ্যা মন্দিরটি কামাখ্যা মন্দির কমপ্লেক্সের ভুবনেশ্বরী, ভৈরবী, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী, কালী, মা কমলা, মাতঙ্গী, সোদাসী এবং তারা নামে শক্তি ধর্মের মহাবিদ্যাকে উৎসর্গীকৃত অন্যান্য 10টি মন্দিরের সাথে অবস্থিত। এদের মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলার দেবতা প্রধান মন্দিরের অভ্যন্তরে অবস্থান করেন এবং বাকি 7টি তাদের পৃথক মন্দিরে বাস করেন। প্রিয় দর্শক, যারা কামাখ্যা মায়ের দর্শন করতে যাবেন তারা প্রথমে টিকিটের জন্য লাইন দেবেন। আমি জানতাম না, প্রথমে কামাখ্যা মন্দিরে গেছিলাম, তারপর আবার ফিরে এসে টিকিটের লাইন দিলাম। এখান থেকে টিকিটের কুপন দেবে আপনাকে, আপনার সমস্ত ছবি টবি তুলে, আর সেইটা না হলে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। এখানেও যথেষ্ট লাইন পড়ে, তাই প্রথমেই এসে আপনাদের অনুরোধ করব এখানে লাইন দিয়ে কুপন সংগ্রহ করুন, আপনার নাম এন্ট্রি করান, করার পর তারপর মূল মন্দিরে মায়ের দর্শনের জন্য লাইন দিন। টাইম 2:40, এতক্ষণ দাঁড়াতে হবে। আমার নিজের ভুলের জন্য এখানে বা এসে ঘুরে চলে যাবে। আমার মনে কথা জানতাম না।
এই মন্দিরের উৎপত্তি প্রাক আর্য বা উপজাতীয় বৈশিষ্ট্য ছিল। অন্যদিকে ধর্মীয় সাহিত্য ব্যাখ্যা করে যে এটি কামদেব দ্বারা নির্মিত হয়েছিল, যিনি তার সৌন্দর্য পুনরুদ্ধার করেছিলেন। এটি একটি বৃহদায়তন কাঠামো বলে বিশ্বাস করা হয়েছিল, বর্তমানের চেয়ে অনেক বড়। তবুও কিছু অজানা কারণে মন্দিরের উপরের অংশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দীর্ঘ সময় ধরে প্রাগজ্যোতিষ রাজ্যের সময় শাসকদের মধ্যে শৈব ধর্মের উত্থানের কারণে মন্দিরটি তার গুরুত্ব হারিয়ে ফেলে। ব্রহ্মপুত্র উপত্যকার প্রথম সর্বোচ্চ শাসক রাজা নরকের শাসনের সময় মন্দিরটি প্রাধান্য লাভ করেছিল। যাই হোক, নরকের উত্তরসূরিদের কাছ থেকে একই বর্ণনা করার কোনো লিখিত বা প্রমাণযোগ্য উল্লেখ নেই। তাই খ্রিস্টীয় ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময় কোচ রাজ্যের উত্থানের আগে পর্যন্ত মন্দিরের ইতিহাস অস্পষ্ট। ঐতিহাসিক গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ৫০০ খ্রিস্টাব্দে নীলাচল পাহাড়ে দেবী কামাখ্যার একটি সুন্দর মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে মূল মন্দিরের উপরের অংশ ভেঙে যায়। এছাড়া মন্দিরের নিচের অংশটি ধীরে ধীরে সমাহিত হয়ে যায়। মধ্যযুগীয় সময় মন্দিরের পুনরুদ্ধারের বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে। ১৫৫৩ থেকে ৫৪ খ্রিস্টাব্দের দিকে কোচ রাজা বিশ্ব সিং মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরবর্তীকালে গৌড়ের এক মুসলিম হানাদার মাজারটি ধ্বংস করে দেয়। যাই হোক, অনেক পণ্ডিত এই গল্পে বিশ্বাস করেন না এবং ধ্বংসের কারণকে কিছু প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত করেন। কোচ রাজবংশের উত্তরসূরি মহান রাজা নরনারায়ণ, যিনি তার ভাই চিলারাইয়ের সাথে এই স্থানটি পরিদর্শন করেছিলেন, তিনি এটিকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে দেখতে পান। এরপর তিনি ১৫৬৫ খ্রিস্টাব্দে মন্দিরটির সংস্কার করেন এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা দেন। ১৭ শতকের গোড়ার দিকে ব্রহ্মপুত্র উপত্যকার সর্বোচ্চ শক্তি হিসাবে অহোম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি রেকর্ড করা আছে যে কোচ কাঠামোটি অহোম রাজ্যের শাসকদের দ্বারা আরো বিকশিত হয়েছিল। অনেক পাথরের শিলালিপি এবং তামার প্লেট রয়েছে যা অহোম রাজাদের সাথে থাকার বিষয়টি নিশ্চিত করে। ১৮৯৭ সালে আসাম ভূমিকম্প মন্দিরের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে এবং কমপ্লেক্সের অন্যান্য মন্দিরের গম্বুজগুলিও ধ্বংস করে। কোচবিহারের রাজদরবার উদ্ধারে এসে মন্দিরের সংস্কারের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দেন। পরবর্তী সময় বেশ কয়েকটি পর্যায়ক্রমে মন্দিরটিও পুনরুদ্ধার করা হয়েছে। কামাখ্যা মন্দিরের ইতিহাস সর্বদা আলোচ্য বিষয়, তবে অনেক রাজকীয় পৃষ্ঠপোষক যারা মহান পবিত্র স্থানটিতে অবদান রেখেছেন তাদের চিরকাল স্মরণে রাখতে হবে। লোককথা অনুসারে রতির স্বামী কামদেব ভগবান শিবের তৃতীয় নয়ন বের করে দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছিলেন। পরে রতি কামদেবকে পুনরুজ্জীবিত করার জন্য ভগবান শিবকে অনুরোধ করেছিলেন, কারণ তাকে দেবতাদের দ্বারা তা করতে বলা হয়েছিল। ভগবান শিব প্রেমের মূর্ত প্রতীক হয়ে কামদেবকে জীবন দিয়েছেন, যদিও কামদেবের সৌন্দর্য অদৃশ্য হয়ে গিয়েছিল। তাই দম্পতি কামদেবকে তার আসল আত্মায় ফিরিয়ে দেওয়ার জন্য শিবের কাছে প্রার্থনা করেছিলেন। পরে সর্বশক্তিমান কামদেবকে নীলাচল পাহাড়ে লুকিয়ে থাকা পবিত্র যোনি মুদ্রা খুঁজে বের করার এবং তার সৌন্দর্য ফিরে পাওয়ার জন্য দেবীর পূজা করার পরামর্শ দেন। কামদেব শক্তির প্রার্থনায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তাকে সফলভাবে বিশ্বাস করেছিলেন। দেবী শক্তির আশীর্বাদে তিনি তার হারানো সৌন্দর্য অর্জন করেছিলেন। এরপর তিনি বিশ্বকর্মার সহায়তায় যোনি মুদ্রার উপরে একটি মহৎ মন্দির প্রতিষ্ঠা করেন। এই কারণেই পবিত্র স্থানটি কামরূপ নামে পরিচিত, যা কাম যুক্ত রূপ, কামদেব যিনি তার সৌন্দর্য ফিরে পান নির্দেশ করে। কালিকা পুরাণ হলো শাক্ত সম্প্রদায়ের অন্যতম পবিত্র গ্রন্থ এবং মন্দিরের উৎপত্তি সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী উপস্থাপন করে। এটি ৯ম শতাব্দীর দিকে লেখা হয়েছিল। কালিকা পুরাণে যেমন বলা হয়েছে, নীলাচল হলো সেই স্থান যেখানে সতী শিবের সঙ্গে অর্থাৎ কামের সঙ্গে অবসর গ্রহণ করেন।
কালিকা পুরাণে কামাখ্যা মন্দিরের অনেক বিবরণ রয়েছে। আরও যোগিনী তন্ত্র বা ১৬শ শতাব্দীর কাছাকাছি রচিত হয়েছিল, তা কালিকা পুরাণে প্রদত্ত কামাখ্যার উৎপত্তি বিরোধিতা করে। এটি দেবী কালীর সাথে কামাখ্যার আবির্ভাব বর্ণনা করে এবং ইয়োনির সৃজনশীল প্রতীকবাদের উপর জোর দেয়। তদুপরি কিংবদন্তি অনুসারে কামাখ্যা দেবী নিজেই কোচবিহার রাজ পরিবারকে মন্দিরে প্রার্থনা করতে নিষেধ করেছিলেন। প্রকৃতপক্ষে সেই পরিবারের বংশধরেরা এখনো অভিশাপের কারণে কামাখ্যা পাহাড়ের দিকে তাকানোর সাহস পর্যন্ত করেন না। কোচবিহার রাজ পরিবারের সমর্থন ছাড়া মন্দিরটি অনেক প্রতিকূলতার সাক্ষী ছিল। বর্তমান কামাখ্যা মন্দিরটি 1565 খ্রিস্টাব্দের 11-12 শতকের একটি পাথরের মন্দিরের ধ্বংসাবশেষ থেকে পুনর্নির্মিত হয়েছিল। নীলাচল পর্বত বা ব্লু হিল নামক পাহাড়ে অবস্থিত এটি দুটি ভিন্ন শৈলী, সারাসেনিক বা মুঘল এবং ঐতিহ্যবাহী নাগারা বা উত্তর ভারতীয়ের একটি ব্যতিক্রম মিশ্রণ থেকে ভাস্কর্য করা হয়েছিল। যাই হোক, এটির অস্বাভাবিক সমন্বয়ের কারণে এটিকে স্থাপত্যের নীলাচল শৈলী হিসেবে নামকরণ করা হয়েছে। কামাখ্যা হলো আসামের একমাত্র মন্দির যেখানে সম্পূর্ণরূপে বিকশিত স্থল পরিকল্পনা রয়েছে এবং এইটি তার বৈশিষ্ট্যে খুবই অনন্য। এর 5টি প্রধান কক্ষ রয়েছে: গর্ভগৃহ বা অভয়ারণ্য, অন্তরাল, জগমোহন বা প্রধান কক্ষ, ভোগ মন্দির বা পঞ্চরত্ন আচার কক্ষ এবং নাট মন্দির অপেরা হল। এই নাট মন্দিরটি ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত সম্পর্কিত যুক্তি মন্দিরের জন্য ব্যবহার করা হয়, যা 1759 খ্রিস্টাব্দে অহোম রাজা রাজেশ্বর সিংহ এই কমপ্লেক্সে যুক্ত করেছিলেন। উল্লেখযোগ্যভাবে প্রতিটি চেম্বারের উপরি কাঠামোর বিভিন্ন স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে। মূল মন্দিরের একটি পরিবর্তিত সারসেনিক গম্বুজ রয়েছে। অন্যদিকে অন্তরালায় পুরানো শৈলীর খড়ের কুটিরগুলির মতো একটি দ্বি ছাদের নকশা রয়েছে। ভোগ মন্দিরটি 5টি গম্বুজ দিয়ে গঠিত এবং নাট মন্দিরটি আসামের অধিকাংশ প্রার্থনা হলের মতোই একটি খোলস ছাদ বিশিষ্ট। কামাখ্যা কমপ্লেক্সের অন্যান্য মন্দিরগুলি গর্ভগৃহ একই কাঠামো অনুকরণ করে। একটি ইয়োনি আকৃতির পাথর জলে ভরা এবং মাটির নিচে। বর্তমান কাঠামোটি নিম্ন আসামের মৌচাকের মতো শিখরায় বৈশিষ্ট্য রয়েছে, যার বাইরের দিকে মনোমুগ্ধকর ভাস্কর্য প্যানেল এবং গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। আমরা ইতিমধ্যে দেবী কামাখ্যার 10 মহাবিদ্যা বা 10টি দিক সম্পর্কে উল্লেখ করেছি। এই দেবতা ছাড়াও এখানে 5টি শিব মন্দির, একটি বিষ্ণু মন্দির ও কয়েকটি মন্দির ও অন্যান্য দেবতার মন্দির রয়েছে। এটা বিশ্বাস করা হয়েছে যে গর্ভগৃহ বা মন্দিরের গর্ভগৃহ হিন্দু দেবী শক্তি পৌরাণিক যোনিকে আলিঙ্গন করে। আশ্চর্যের বিষয়, প্রতি বছর আষাঢ় জুন মাসে ব্রহ্মপুত্র নদ লাল হয়ে যায়। মনে করা হয় সেই সময় দেবী ঋতুস্রাব করেন। এই মন্দিরে মাকে স্নান করায় ভোরবেলা 5:30টার সময়, নিত্য পুজো হয় 6টার সময়। ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হয় সকাল 8টায়। দেবীর উদ্দেশ্যে রান্না করা নৈবেদ্য এবং ভক্তদের মধ্যে বিতরণের জন্য মন্দিরের দরজা বন্ধ হয় দুপুর 1টায়। ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা দুপুর 2:30টায়। সূর্যাস্তের সময় মন্দিরের দরজা বন্ধ হয় 5টা 15 এবং দেবীর আরতি হয় সন্ধ্যে 7:30টায়। স্যার বগলা মন্দির
ভুবনেশ্বরের মন্দিরে পুরো টেম্পলটা এরকম, ভেতরে গর্ভগৃহে মা রয়েছেন, কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। যেমন কামাখ্যা মন্দিরে আপনার ছবি দেখাতে পারলাম না, কিন্তু বাইরে থেকেই দেখলাম। দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা ভুবনেশ্বরী, সেটাই আপনার দেখানোর চেষ্টা করছি। সেই মন্দির কামাখ্যা মন্দির থেকে বেশ কিছুটা ওপরে উঠে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এলে আপনারা এই মন্দির পাবেন। দশ মহাবিদ্যার মন্দির এখানে রয়েছে, আপনারা একটু জিজ্ঞাসা করলেই পরপর দশ মহাবিদ্যা আপনারা দেখতে পাবেন। এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ইন্টারনেটের উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে ঘটনাস্থল পরিদর্শন, আঞ্চলিক মানুষজন, পুরোহিত সেবকদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা। এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার, আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা, পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা মাত্র। সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত, কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। খুব শীঘ্রই আরো নতুন পর্ব অনেক আসছে, সেগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখানে কামাখ্যা মায়ের প্রসাদ পাওয়া যায়। দেখুন, রয়েছে ডাল।